সাদ্দাম হুসেইন সত্যিকারের হিরো ছিলেন নাকি একজন জালেম শাসক? আমরা কি তার প্রতি সুবিচার করতে পারছি? সাদ্দাম হোসেনের ইরাকের ক্ষমতা গ্রহণ থেকে শুরু করে ইরান আক্রমণ, কুয়েত দখল, ইসরায়েলের সাথে সম্পর্ক, রক্ত দিয়ে কোরআন লেখা, নিউক্লিয়ার প্রজেক্ট, আমেরিকার ইরাক আক্রমণ সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। সাদ্দাম হোসেনকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল সেটাও জানতে পারবেন এই ভিডিওতে। সাদ্দাম হোসেনের জন্ম 1937 সালে ইরাকের তিকরিত এলাকার আল আওজা গ্রামে। এটা সেই তিকরিত যেখানে আজ থেকে 800 বছর আগে ইসলামের মহান বীর সেনাপতি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয়েছিল। কিন্তু সুলতান সালাউদ্দিন আইয়ুবী যেখানে ছিল মুসলিম উম্মার ঐক্যে বিশ্বাসী, সেখানে সাদ্দাম হোসেন ছিল সেকুলার আরব জাতীয়তাবাদী। সাদ্দাম হোসেনের এই সেকুলার আরব জাতীয়তাবাদী হওয়ার পেছনে রয়েছে আরেক চমকপ্রদ ইতিহাস। সাদ্দামের জন্মের আগেই তার পিতা নিখোঁজ বা মারা যায়। দারিদ্রতার কারণে তার মা তাকে তার মামার কাছে পাঠিয়ে দেয় বাগদাদে। তার মামা খায়রুল্লাহ তালপা ছিল ইরাকি আর্মি অফিসার। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশদের দেওয়া গ্রেটার আরব স্টেট প্রতিষ্ঠার ওয়াদার ভিত্তিতে যেসব আরব ট্রাইব উসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তালপার পরিবার ছিল তাদের মধ্যেই একটা। কিন্তু যুদ্ধ শেষে ব্রিটিশরা তো তাদের ওয়াদা ভঙ্গ করে গোটা আরবকে কয়েক টুকরা করে ফেলে। এর মধ্যে ইরাকে ক্ষমতায় বসায় তাদের পাপেট সরকার, যে সরকারকে সামনে রেখে কার্যত পুরো ইরাক কন্ট্রোল করত ব্রিটিশরা। ইরাকের তেল সহ যে খনিজ সম্পদ ছিল সেগুলোর উপর কন্ট্রোল ছিল ব্রিটিশ এবং আমেরিকান কোম্পানির। এই কারণে ইরাকি আর্মির ভেতরে কিছু টপ র্যাঙ্কের আর্মি অফিসার ইরাকের এই পাপেট সরকারের বিরুদ্ধে একটা গ্রুপ তৈরি করেছিল, যেটা গোল্ডেন স্কোয়াড নামে পরিচিত। সাদ্দামের মামা খায়রুল্লাহ গোল্ডেন স্কোয়াডের অংশ ছিল। এপ্রিল 1941 সালে এই গোল্ডেন স্কোয়াড অভ্যুত্থান করে ইরাকের ব্রিটিশ পাপেট সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। এটা দেখে ব্রিটিশরা কিন্তু চুপ করে থাকেনি। এক মাসের মধ্যে ব্রিটিশরা পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নেয়। বিদ্রোহী অফিসার এবং তাদের সমর্থকদের জেলে আটক করে পুরনো পাপেট শাসকদের আবারও ক্ষমতায় বসায়। জেলে বন্দী হওয়া আর্মি অফিসারদের মধ্যে সাদ্দামের মামা খায়রুল্লাহ তালপাও ছিল, যার কারণে সাদ্দাম হুসেন আবারও ফিরে যায় গ্রামে। কিন্তু বাড়িতে তার স্টেপ ফাদার তার উপর মারাত্মক টর্চার করত, ঠিকমতো খেতে দিত না, পড়ালেখার পরিবর্তে চুরি করতে পাঠাতো। এতিম ছিল বলে রাস্তাঘাটে বোলিং এর শিকার হতো, যার কারণে ছোটবেলা থেকেই সাদ্দাম হোসেনের মধ্যে একটা হিংস্র স্বভাব তৈরি হয়। সাদ্দাম তার স্টেপ ফাদারের নির্যাতন সহ্য করতে না পেরে মাত্র 10 বছর বয়সে 1947 সালে বাড়ি ছেড়ে পালিয়ে বাগদাদ চলে যায় তার মামার বাসায়। ঠিক একই সময়ে তার মামা খায়রুল্লাহ জেল থেকে ছাড়া পেয়ে যায়। এরপর সাদ্দামের ইরাকের প্রেসিডেন্ট হওয়ার পথ চলা এখান থেকেই শুরু হয়। এ সময় তার মামা তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। সাদ্দামের মামার যে আইডিওলজি ছিল আরব জাতীয়তাবাদ, সেটার প্রতি সাদ্দামও ধীরে ধীরে যুক্ত শুরু করে। খায়রুল্লাহ তালপা আরব জাতীয়তাবাদ থেকেই বাথ পার্টির সাথে যুক্ত হয়েছিল। আরব সোশ্যালিস্ট বাথ পার্টি ছিল মূলত আরব জাতীয়তাবাদী বিশ্বাসী একটা সংগঠন, যাদের উদ্দেশ্য ছিল আরব দেশগুলোকে ব্রিটিশ সহ ওয়েস্টার্ন উপনিবেশ থেকে মুক্ত করা এবং সমগ্র আরব ভূখণ্ড নিয়ে একটি বৃহত্তর আরব রাষ্ট্র প্রতিষ্ঠা করা। মানে মধ্যপ্রাচ্য হবে একটা দেশ, একটা পতাকা, আর সেটাও সেকুলারিজমের ভিত্তিতে। বাথ পার্টির এই যে পুরো ফান্ডামেন্টাল আইডিওলজি, এটা সাদ্দামের মামা মনে প্রাণে ধারণ করত এবং সাদ্দাম হুসেনও তার মামার দ্বারা ইনফ্লুয়েসড হয়েছিল। এখান থেকেই সাদ্দাম হুসেন সামনের দিনে যেয়ে একজন পাক্কা সেকুলার আরব জাতীয়তাবাদী হয়ে ওঠে। সাদ্দাম তার মামার মতোই আর্মিতে যোগ দিতে চেয়েছিল। সাদ্দামের বয়স যখন 18, তখন সে মিলিটারি একাডেমিতে ভর্তির চেষ্টা করে, কিন্তু সেখান থেকে রিজেক্ট হয়েছিল। এরপর ভর্তি হয় ল স্কুলে আইন বিষয়ে পড়াশোনার জন্য। মাত্র 20 বছর বয়সে সাদ্দাম বাথ পার্টিতে জয়েন করে। মূলত বাথ পার্টির লো র্যাঙ্কের মেম্বারশিপে এমন কিছু লোক দরকার ছিল যারা মারামারি করে জোর খাটিয়ে বাজারঘাট দখল রাখতে পারবে। সাদ্দামকে দিয়ে বাথ পার্টি সেটাই করাতো। একটা সময় সাদ্দাম রাজনীতিতে এতটাই জড়িয়ে পড়ে যে সে ল স্কুল থেকে ড্রপ আউট হয়। এই সময়টাতে মূলত ইরাক শাসন করত হাশেমি রাজবংশের বাদশাহ ফয়সাল, যে কিনা ছিল ব্রিটিশদের হাতের পুতুল। তার বিরুদ্ধে একদিকে ছিল বাথ পার্টি, অন্যদিকে কিছু আর্মি অফিসার যারা ইরাককে ব্রিটিশদের প্রভাব মুক্ত করতে চায়। 14 জুলাই 1958 সালে জেনারেল কাসিম আর কর্নেল আরিফ মিলে ইরাকি প্রি অফিসার্স নামে একটা গ্রুপ তৈরি করে কিং ফয়সালের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। এই বিদ্রোহে কিং ফয়সালকে উৎখাত করে ক্ষমতায় বসে জেনারেল কাসিম। সেই সাথে ইরাকে ব্রিটিশদের ইনফ্লুয়েন্স খতম করার জন্য কাজ শুরু করে। এদিকে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের ইরাকের প্রধানমন্ত্রী জেনারেল কাসিমকে প্রস্তাব দিয়েছিল ইউনাইটেড আরব রিপাবলিকে যোগ দিয়ে মিশর, সিরিয়া, ফিলিস্তিন, ইরাক নিয়ে একক আরব রাষ্ট্র গঠন করতে। এটা বাথ পার্টির উদ্দেশ্যের সাথেও অ্যালাইন করছিল, গোটা মধ্যপ্রাচ্য নিয়ে একটি দেশ, একটি পতাকা।
কিন্তু প্রধানমন্ত্রী কাসিম এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। সে ব্রিটিশদের কাছ থেকে মুক্ত হয়ে সোভিয়েত ইউনিয়নের সাথে আঁতাত গড়ে তোলে। এটাকে বাথ পার্টির নেতারা আরব জাতীয়তাবাদের প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে। ইরাকের ব্রিটিশ পাপেট মোনার্কির বিরুদ্ধে অভ্যুত্থানে বাথ পার্টিরও অবদান ছিল, কিন্তু প্রধানমন্ত্রী কাসিমের আরব ঐক্য বিরোধী এবং সোভিয়েতপন্থী নীতির কারণে বাথ পার্টি, এমনকি কাসিমের প্রধান সহযোগী কর্নেল আব্দুল সালাম আরিফও তার বিরুদ্ধে চলে যায়। আর সে সময় সোভিয়েত ইউনিয়নের সাথে চলছিল যুক্তরাষ্ট্রের কোল্ড ওয়ার। ইরাক যখন সোভিয়েত ইউনিয়নের সাথে বাণিজ্য এবং সামরিক চুক্তি করছিল, তখন যুক্তরাষ্ট্রের সিআইএ সিক্রেটলি ইরাকি বাথ পার্টির সাথে যোগাযোগ শুরু করে। এ সময় সিআইএ এবং বাথ পার্টি মিলে প্ল্যান তৈরি করে প্রধানমন্ত্রী কাসিমকে সরিয়ে দেওয়ার জন্য। সেই প্ল্যানের অংশ হিসেবে 1959 সালে একটা অ্যাসাসিনেশন স্কোয়াড তৈরি করা হয়, যে স্কোয়াডের মধ্যে অন্যতম একজন ছিলেন সাদ্দাম হুসেন। পরিকল্পনা অনুযায়ী অক্টোবরের 7 তারিখে সাদ্দাম হুসেন ও তার দল প্রধানমন্ত্রী কাসিমের গাড়ি বহরে গুলি চালায়। কাসিম গুলিতে আহত হলেও সে যাত্রায় বেঁচে গিয়েছিল। এরপর প্রধানমন্ত্রী কাসিম বাথ পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে আর সাদ্দামকে গ্রেপ্তারের জন্য পুরো প্রশাসন লাগিয়ে দেয়। রাতারাতি সাদ্দাম হয়ে যায় মোস্ট ওয়ান্টেড। গ্রেপ্তার থেকে বাঁচার জন্য বাথ পার্টি সাদ্দামকে পাঠিয়ে দেয় সিরিয়াতে। সিরিয়া ছিল মূলত বাথ পার্টির মেইন ঘাঁটি। সিরিয়াতে 3 মাস অবস্থান করার পর সাদ্দামকে পাঠিয়ে দেওয়া হয় মিশরে। সেখানে 3 বছর নির্বাসিত জীবন কাটে তার। নির্বাসিত থাকা অবস্থায় সাদ্দামের সাথে পরিচয় হয় বাথ পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মাইকেল আপলাকের সাথে। এই সময় বাথ পার্টির সাথে সাদ্দামের কানেকশন আরও মজবুত হয়। কিছুদিন পর ইরাকের বাথ পার্টি আবারও প্রধানমন্ত্রী কাসিমের বিরুদ্ধে অর্গানাইজ হওয়ার চেষ্টা করে। কর্নেল আরিফ সহ আরও কিছু প্রি অফিসার্স মেম্বারদের নিজেদের পরিকল্পনায় সামিল করে নিয়েছিল। এবারও সিআইএর সাহায্যে সফলভাবে প্রধানমন্ত্রী কাসিমকে অ্যাসাসিনেট করে ক্ষমতা দখল করে নিয়েছিল বাথ পার্টি এবং প্রি অফিসার্স গ্রুপ। এরপর কর্নেল আরিফ হয় প্রেসিডেন্ট আর বাথ পার্টির টপ লিডার আহমেদ হাসান হয়ে যায় প্রধানমন্ত্রী। পরিস্থিতি যখন বাথ পার্টির অনুকূলে, তখন সাদ্দাম হুসেনও ইরাকে ফিরে আসে। এর মধ্যে 18 নভেম্বর 1963 সালে প্রেসিডেন্ট আরিফ বাথ পার্টির আহমেদ হাসানকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়ে নিজের লোক তাহির ইয়াহিয়াকে প্রধানমন্ত্রী বানায়, যার ফলে 1964 সালে বাথ পার্টি আবারও অভ্যুত্থানের চেষ্টা করে প্রেসিডেন্ট আব্দুল সালাম আরিফের বিরুদ্ধে। এই অভ্যুত্থান চেষ্টার পর প্রেসিডেন্ট আরিফ বাথ পার্টিকে ইরাকে নিষিদ্ধ ঘোষণা করে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হয় বাথ পার্টি, আর সাদ্দাম হুসেন সহ গুরুত্বপূর্ণ নেতাদেরকে জেলে ভরে দেয়। পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায় 1966 সালের 13 এপ্রিলের এক ঘটনায়। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট আব্দুল সালাম আরিফ মারা যায়। এরপর প্রেসিডেন্ট হয় তার ছোট ভাই আব্দুল রহমান আরিফ। কিন্তু প্রেসিডেন্ট আব্দুল রহমান তার ভাই আব্দুল সালাম আরিফের মতো পাওয়ারফুল বা যথেষ্ট যোগ্য ছিল না। জুলাই 1966 সালে সাদ্দামকে জেল থেকে ট্রান্সফার করার সময় সে পালিয়ে যায় এবং আন্ডারগ্রাউন্ডে থেকে বাথ পার্টিকে অর্গানাইজ করার জন্য আবারও কাজ শুরু করে। পরবর্তী 2 বছরের মধ্যে সাদ্দাম বাথ পার্টির গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠে। বাথ পার্টি আবারও ফ্রন্টলাইনে চলে আসে। 1968 সালে ইরাকি বাথ পার্টির সফল অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট আব্দুল রহমানকে উৎখাত করে ইরাকের ক্ষমতা দখল করেছিল। নবগঠিত বাথ সরকারের প্রেসিডেন্ট এবং রেভলিউশনারি কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হন আহমেদ হাসান আল বাকর। অন্যদিকে সাদ্দাম হুসেন হয়ে যায় রেভলিউশনারি কমান্ড কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান। প্রেসিডেন্ট আহমেদ হাসান আল বাকরের সাথে সাদ্দাম হোসেনের আরেকটা সম্পর্ক ছিল। দুজনই টিকরিতের আল বেজাদ ট্রাইব থেকে এসেছে, যার কারণে দুজনকেই কাজিন হিসেবে পরিচয় করানো হয় আন্তর্জাতিক মিডিয়ায়, যদিও সেটা দূরসম্পর্কের। আহমেদ হাসানের সাথে সাদ্দামের পরিচয়টা করিয়েছিল তার মামা খায়রুল্লাহ তালপা। 1969 সালে সাদ্দাম হোসেনকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয় প্রেসিডেন্ট আহমেদ হাসান। এই সময় সাদ্দামকে বাথ পার্টির রিজিওনাল কমান্ড মানে ইরাক অঞ্চলের ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়। এই পজিশনে সাদ্দামের উপর দায়িত্ব আসে অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দলের যাবতীয় কার্যাবলী সম্পাদন করার। গত কয়েক দশক ধরে বাথ পার্টি যে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছিল সেটা যাতে আর না হয় সেদিকে ফোকাস করে সাদ্দাম হোসেন। সে ধীরে ধীরে ইরাকের সমস্ত নিরাপত্তা এবং ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর উপর কন্ট্রোল নেওয়া শুরু করে। এগুলো তার আন্ডারে অর্গানাইজ করে ফেলে আর রাষ্ট্রের সমস্ত ডিপার্টমেন্টে বাথ সরকার বিরোধী কর্মকাণ্ডগুলোর উপর নজরদারি শুরু করে। নজরদারি আর দমনপীড়ন ব্যবহার করে সাদ্দাম হোসেন বাথ সরকারকে শক্তিশালী করে তুলেছিল। আহমেদ হাসান প্রেসিডেন্ট হলেও তার ক্ষমতা ছিল নামমাত্র। ভাইস প্রেসিডেন্ট হয়েও সবকিছু কন্ট্রোল করত সাদ্দাম হোসেন। এ সময় সাদ্দাম ইরাকের অবকাঠামো এবং শিল্প উন্নয়নের জন্য কাজ করা শুরু করে, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় দেশের অর্থনৈতিক অবস্থা। মাটির নিচে বিপুল পরিমাণ তেল সম্পদ থাকলেও সেগুলোর উপর ইরাকি সরকার বা ইরাকি জনগণের কোনো নিয়ন্ত্রণ ছিল না। মূলত 1925 সালে ইরাক পেট্রোলিয়াম কোম্পানি, সংক্ষেপে আইপিসি নামে একটা কোম্পানি গঠন করা হয় ইরাকের ভূ অভ্যন্তরীণ তেল সম্পদ উত্তোলন এবং সেগুলো বিক্রির জন্য। কিন্তু এই আইপিসি কোম্পানিটি ছিল একটা কনসোর্টিয়াম কোম্পানি, যার মালিকানা ছিল ব্রিটিশ কোম্পানি বিপি, আমেরিকার এক্সন মোবিল, ডাচ কোম্পানি শেল, ফ্রেঞ্চ কোম্পানি টোটাল এনার্জির কাছে।
ইরাক থেকে উত্তোলিত তেলের সব প্রফিট নিয়ে যেত এসব বিদেশি কোম্পানি। ইরাক সরকার পেত সামান্য কিছু রয়্যালিটি, যার কারণে সাদ্দাম হুসেন ইরাক পেট্রোলিয়াম কোম্পানিকে সরকারি কোম্পানি হিসেবে জাতীয়করণ করে, আর বিপি, এক্সন মোবিল, শেলের মতো ব্রিটিশ, আমেরিকান, ডাচ কোম্পানিগুলোকে ইরাক থেকে বিতাড়িত করে। এর ফলে ভূগর্ভস্থ তেল সম্পদ থেকে প্রাপ্ত মুনাফা সরাসরি ইরাকের অর্থনীতিতে যুক্ত হয়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র যদিও তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু তারা বুঝতে পারে তাদের জন্য আসল থ্রেট কে। এর মধ্যে আরও একটা ঘটনা ঘটে যায়। 1973 সালে ইয়ম কিপুর যুদ্ধে মিশরের নেতৃত্বে আরবরা আরও একবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে। ইসরায়েলের সাথে আরবদের প্রতিটি যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে ইসরায়েলকে সর্বাত্মক সহায়তা দেয়। এতে রাগান্বিত হয়ে সৌদি বাদশাহ ফয়সাল আরব দেশগুলোকে আমেরিকা সহ ইসরায়েলের পশ্চিমা মিত্রদের কাছে তেল রপ্তানি বন্ধের আহ্বান জানায়, এবং সেই সাথে তেলের মূল্য বৃদ্ধি, উৎপাদন কমিয়ে আনা হয়। এর ফলে ব্যারেল প্রতি তেলের দাম $3 থেকে $12 হয়ে যায়, মানে দাম 4 গুণ বৃদ্ধি পায়। তেল জাতীয়করণ এবং আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির পূর্ণ সুবিধা নিয়েছিল সাদ্দাম হুসেন। তেলের মূল্য বৃদ্ধির ফলে ইরাকের অর্থনীতি দ্রুত বিকাশ লাভ করে। রাস্তা, হাইওয়ে, সেচ প্রকল্প, রেলওয়ে এবং গ্রামীণ বিদ্যুতায়নের মতো বহু জনকল্যাণমুখী কাজ হয়েছিল ইরাকে। অল্প দিনের মধ্যেই সাদ্দাম হুসেন ইরাককে পরিণত করে আধুনিক রাষ্ট্রে, এমনকি সামরিক বাহিনীর শক্তিও বৃদ্ধি করে। এর ফলে সাদ্দাম রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠে। এ সময় সাদ্দাম একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। ইরাক আরব সংখ্যাগরিষ্ঠ হলেও দেশটির 17% নাগরিক হচ্ছে জাতিগতভাবে কুর্দি, আর সংঘাতের শুরু এখান থেকেই। ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধে জেতার জন্য একটা দ্রুত কাজ করেছিল। তারা যেমন আরব জাতীয়তাবাদের ভিত্তিতে বৃহত্তর আরব রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে আরবদেরকে উসমানীয়দের বিরুদ্ধে উস্কে দিয়েছিল, ঠিক তেমনি কুর্দিদেরও উস্কে দিয়েছিল ইরাক, সিরিয়া, ইরান এবং তুর্কির কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে বৃহত্তর স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু যুদ্ধ শেষে ব্রিটিশরা তাদের ওয়াদা ভঙ্গ করে কুর্দি এবং আরবদের উস্কে দেয় একে অপরের বিরুদ্ধে যুদ্ধের জন্য, যাতে এ অঞ্চলে বিশৃঙ্খলা লেগেই থাকে। 1970 সালে যখন সাদ্দামের বাদ পার্টি ইরাকের ক্ষমতায়, তখন কুর্দি জাতীয়তাবাদী নেতা মুস্তফা বারজানির সাথে একটা চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী কুর্দিদের উত্তরী ইরাকে স্বায়ত্তশাসন দিবে, কিন্তু সাদ্দামের আরব জাতীয়তাবাদী সরকার চুক্তিটি বাস্তবায়ন না করে উল্টো উত্তর ইরাকে আরব বসতি বৃদ্ধি করতে থাকে। এর ফলে 1974 সালে দ্বিতীয় ইরাকি কুর্দি যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বিদ্রোহী কুর্দিদের সাহায্য করেছিল ইরানের শাহ রেজা পাহলভি, যে কিনা ছিল আবার আমেরিকার পাপেট। মূলত ইরাক আর ইরানের মধ্যে যে দ্বন্দ্বটা, সেটা ছিল শাত আল আরব নদী নিয়ে। শাত আল আরব একটা ঐতিহাসিক নদী। এই নদীর মাধ্যমে ইরাকের প্রধান বন্দর বসরা পারস্য উপসাগর হয়ে আন্তর্জাতিক বাণিজ্যে অংশ নিত। আব্বাসী খিলাফতের সময়ও আমাদের চট্টগ্রাম বন্দর থেকে ইরাকের বসরা বন্দর হয়ে আন্তর্জাতিক বাণিজ্য হতো এই শাত আল আরব নদীর মাধ্যমে। এই নদীটা ছিল ইরানের সীমান্ত ঘেঁষা, কিন্তু কর্তৃত্ব ছিল ইরাকের। ইরানের রেজা শাহ পাহলভি ইরাকের কর্তৃত্ব না মেনে নদীর উপর নিজেদের অধিকার ফলানো শুরু করে। তারই অংশ হিসেবে ইরাককে চাপে রাখার জন্য রেজা শাহ পাহলভি ইরাকের কুর্দি জাতীয়তাবাদীদের উস্কে দিয়েছিল। আর তাছাড়া এ সময় ইরানের সামরিক সক্ষমতাও ইরাকের চাইতেও অনেক বেশি ছিল। তাই ইরাকের ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম আলজেরিয়ার রাজধানীতে ইরানের রেজা শাহ পাহলভির সাথে 1975 সালে একটি চুক্তি করেন, যা আলজিয়ার্স চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমে শাত আল আরব নদীতে ইরানেরও অধিকার প্রতিষ্ঠিত হয়। 1977 সালের আরেকটি ঘটনা সাদ্দামের ক্ষমতার জন্য হুমকি হয়ে আসে। মিশরের প্রেসিডেন্ট সাদাত ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটে। এর ফলে সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ ইরাকের সাথে সিরিয়ার একটি আরব ইউনিয়ন তৈরির প্রস্তাব দেয়। এই প্রস্তাবে ইরাকের প্রেসিডেন্ট আহমেদ হাসান আল বাকর সিদ্ধান্তহীনতায় ছিলেন, কিন্তু ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম সরাসরি প্রত্যাখ্যান করে দেয় হাফেজ আল আসাদের প্রস্তাব। কারণ সিরিয়া আর ইরাক যদি এক হয়ে যেত, তাহলে আহমেদ হাসান প্রেসিডেন্টই থাকতেন, কিন্তু ভাইস প্রেসিডেন্ট হতেন হাফেজ আল আসাদ, আর সাদ্দাম হয়ে যেতেন ক্ষমতাহীন। এর ফলে এতদিন যে প্রেসিডেন্টকে সামনে রেখে ইরাকের মূল ক্ষমতার অধিকারী ছিলেন সাদ্দাম, সেটা আর থাকতো না। পরিস্থিতি দ্রুত বদলে যায় 1979 সালের দিকে। প্রেসিডেন্ট আহমেদ হাসান আল বাকর অসুস্থ হয়ে পড়েন। তিনি পদত্যাগ করে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন সাদ্দাম হোসেনকে। এদিকে আল বাকরের পদত্যাগের পর তার সমর্থকরা মনে করতে থাকে যে সাদ্দাম তাকে বাধ্য করেছিল পদত্যাগের জন্য, যার কারণে আহমেদ হাসানের সেক্রেটারি সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা প্রেসিডেন্ট সাদ্দামকে উৎখাতের পরিকল্পনা করে। প্রেসিডেন্ট হওয়ার মাত্র 6 দিন পর সাদ্দাম বাথ পার্টির টপ লিডারদের একটা ইমার্জেন্সি মিটিংয়ের জন্য ডাক দেয়। সেখানে সদ্য পদত্যাগকারী প্রেসিডেন্ট আহমেদ হাসানের সেক্রেটারি আব্দুল হুসেইন মাসাদি সকলের সামনে নিজের চক্রান্তের কথা স্বীকার করে নিয়েছিল। মূলত সাদ্দামকে উৎখাতের পুরো পরিকল্পনা পাশ হয়ে যায়। সাদ্দাম প্রেসিডেন্ট হওয়ার পরপরই আব্দুল হুসেইন মাসাদি গ্রেপ্তার হয়ে সবকিছু স্বীকার করে নিয়েছিল। এরপর সাদ্দাম হুসেইন একটি লেটার হাতে নিয়ে উঠে আসে মঞ্চের সামনে।
সেই লেটার থেকে বাথ পার্টির একের পর এক 68 জন লিডারের নাম বলে যারা সাদ্দামকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এদের মধ্যে 22 জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদেরকে জেলে ঢুকানো হয়েছিল। সাদ্দামের বিরুদ্ধে হওয়া অভ্যুত্থানের এই পুরো পরিকল্পনাটি ছিল সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের ইন্ধনে। এর ফলে সিরিয়া ইরাক দুই দেশে বাথ পার্টির সরকার ক্ষমতা থাকলেও একে অপরের বিরোধী হয়ে ওঠে। যে আরব জাতীয়তাবাদের স্লোগান তুলে বাথ পার্টির জন্ম হয়েছিল সেটা কার্যত ফেল করে। কিন্তু সাদ্দাম হাল ছাড়ার মানুষ ছিল না। সে নিজেকে মনে করতে থাকে আরব জাতীয়তাবাদের আপসহীন নেতা, আরব জাতির রক্ষক। এর মধ্যে সাদ্দাম একটা মারাত্মক ভুল করে বসে ইরান আক্রমণ করে। সাদ্দাম যখন প্রেসিডেন্ট হয়েছিল একই সময় ইরানে ইমাম আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে সংগঠিত হয়েছিল ইসলামী বিপ্লব। আমেরিকার পাপেট রেজা শাহ পাহলভি সাদ্দামেরও দুশ্মন ছিল। তাই ইরানের এই ইসলামী বিপ্লবে ইমাম খোমেনিকে সাদ্দামও শুভকামনা জানিয়েছিল। কিন্তু সে ধীরে ধীরে টের পেতে শুরু করে তার ঘরের পাশে এক আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে। ইরানে 1979 সালে গণভোটে 98% ভোট পড়ে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে। এরপর আয়াতুল্লাহ খোমেনি সহ ইরানের যে টপ শিয়া লিডাররা ছিল তারা বিভিন্ন জায়গাতে বলতে থাকে এই ইসলামী বিপ্লব তারা ইরানের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, সারা দুনিয়ায় তারা ইসলামী বিপ্লব ছড়িয়ে দিবে। এই বক্তব্যকে একটা বড় ধরনের থ্রেড হিসেবে দেখতে শুরু করে মধ্যপ্রাচ্যের বাকি এক নায়ক শাসকরা। এখানে ইরান সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয় সাদ্দাম হোসেনের জন্য। সাদ্দাম হোসেন প্রথম তো একজন সুন্নি, তার উপর আরব জাতীয়তাবাদী সেকুলার শাসক। অন্যদিকে ইরাকের মেজরিটি পপুলেশন প্রায় 60% জনগণ শিয়া মতাদর্শের অনুসারী। এর মধ্যে মাত্র 37% সুন্নি মতাদর্শের, যাদের মধ্যে আবার প্রায় 20% হচ্ছে জাতিগতভাবে কুর্দি, যারা কিনা নিজেদের স্বায়ত্তশাসন স্বাধীনতা চায়। যার কারণে ঐক্যের প্রশ্নে হাজারটা মত দলে বিভক্ত হয়ে পড়ে ইরাকিরা। এদিকে আয়াতুল্লাহ খোমেনি ইরাকের শিয়া মতাদর্শী জনগণের উদ্দেশ্যে একবার বলেই ফেলেছিল তারা যাতে ইরাকের সেকুলার বাথ পার্টিকে উৎখাত করে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। বিষয়টাকে সাদ্দাম দেখেছিল হুমকির চূড়ান্ত পর্যায় হিসেবে। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল ইরানকে একটা শিক্ষা দিতে হবে। এ সময়টাতে ইরাকের সর্বোচ্চ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ বাকির আল সাদর ফতোয়া জারি করে বাথ পার্টির বিরুদ্ধে। মুসলমানদের সেকুলার বাথ পার্টিতে যোগ দেওয়া হারাম ঘোষণা করে এবং সরকারের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানায়। পরিস্থিতি যখন উত্তাল হয়ে ওঠে তখন সাদ্দাম আয়াতুল্লাহ আল সাদরকে গ্রেপ্তার করে। এর ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। এক বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় ইরাকের প্রধানমন্ত্রী তারিক আজিজকে হত্যা চেষ্টা করে বিক্ষোভকারীরা। এই ঘটনার পর সাদ্দাম রাগান্বিত হয়ে আয়াতুল্লাহ আল সাদরকে মৃত্যুদণ্ড দেয়। তাছাড়াও ইরাক ইরান সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছিল সব সময়। এমনকি শাত আল আরব নদীতেও ছোটখাটো নৌ সংঘর্ষ লেগে থাকত, যার কারণে ইরাকের তেল রপ্তানির রাস্তাটাও সংকীর্ণ হয়ে যায়। শাত আল আরব নদী নিয়ে রেজা শাহ পাহলভির সাথে সাদ্দাম যে চুক্তিটি করেছিল, খোমেনির শাসনামলে সাদ্দাম সেই চুক্তিটি বাতিল করে দেয়। নদীটির উপর ইরাক পুরোপুরি কর্তৃত্ব দাবি করে বসে। এখানেই সাদ্দাম থেমে থাকেনি। শাত আল আরব নদী ঘেঁষা ইরানের একটা প্রদেশ ছিল, নাম খুজেস্তান। ইরান জাতিগতভাবে পার্সিয়ান হলেও খুজেস্তান প্রদেশটি ছিল আরব অধ্যুষিত। 22 সেপ্টেম্বর 1980 সালে সাদ্দাম ইরানের এই খুজেস্তান প্রদেশে আক্রমণ করে বসে। রেজা শাহ পাহলভি পালিয়ে যাওয়ার পর ইরানের সামরিক দুর্বলতা স্পষ্ট হয়। তাছাড়া আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব সরাসরি ইরানের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। সৌদি আরব, কুয়েত, মিশরের মতো আরব দেশগুলো এই যুদ্ধে সাদ্দাম হোসেনকে সাপোর্ট দিয়েছিল অর্থ এবং অস্ত্র দিয়ে, যাতে ইরানের ইসলামী বিপ্লব ঠেকাতে পারে। আমেরিকাও অস্ত্র দিয়ে সাহায্য করেছিল সাদ্দামকে। সাদ্দাম ভেবেছিল অল্প দিনে ইরানের বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারবে, কিন্তু সব ক্যালকুলেশন ভুল প্রমাণিত হয় যুদ্ধ শুরুর পর। এক গোপন শক্তি সামরিকভাবে দুর্বল ইরানকে অস্ত্র সরঞ্জাম দিয়ে সাপোর্ট দিয়ে যাচ্ছিল ইরাকের বিরুদ্ধে। সে শক্তি আর কেউ ছিল না, ইসরায়েল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একদিকে আমেরিকা ইরাককে সাহায্য করছে ইরানকে ধ্বংসের জন্য, অন্যদিকে আমেরিকার অনুমতি নিয়ে ইসরায়েল গোপন অস্ত্র দিয়ে সাহায্য করছিল ইরানকে, যাতে সাদ্দাম হোসেন এই যুদ্ধে জিতে শক্তিশালী হয়ে উঠতে না পারে, যাতে উভয় দেশই ধ্বংস হয়ে যায়। যুদ্ধকালীন সময়ে ইরাকের শিয়া অধ্যুষিত অঞ্চলগুলোতে সাদ্দাম বিরোধী অবস্থান তৈরি হয়। জনমতকে নিজের পক্ষে আনার জন্য এসব অঞ্চলে মানুষের ঘরে ঘরে ঘুরতে থাকে সাদ্দাম হোসেন। 1982 সালে দুজাইল নামের শিয়া অধ্যুষিত এক গ্রামে ভ্রমণের সময় সাদ্দামের উপর আতর্কিত আক্রমণ করে বসে দাওয়া পার্টির কিছু লোক। এই দাওয়া পার্টি ছিল আয়াতুল্লাহ আল সাদরের তৈরি অর্গানাইজেশন। আয়াতুল্লাহ সাদরকে গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ড দেওয়ার পর এই সংগঠনটি এক্সট্রিমিস্ট হয়ে ওঠে সাদ্দাম এবং বাথ পার্টির বিরুদ্ধে। দুজাইলের এই আতর্কিত হামলায় সাদ্দাম আহত হননি ঠিকই, কিন্তু রাগান্বিত হয়ে এমন একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন যা সামনের দিনে যেয়ে তার মৃত্যুর কারণ হয়। সাদ্দামের নির্দেশেই তার উপর হামলার দায়ে দুজাইল গ্রামের 148 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ইরাকি প্রশাসন।
দিন যত যাচ্ছিল যুদ্ধ থামার বা কোনো পক্ষের বিজয় অর্জনের স্পষ্ট কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। তখন সাদ্দাম হুসেন আয়াতুল্লাহ খোমেনির কাছে যুদ্ধবিরতির বার্তা পাঠায়, কিন্তু আয়াতুল্লাহ খোমেনি উল্টো সাদ্দামের পদত্যাগ দাবি করে বসে। আগস্ট 1982 সালে যুদ্ধ পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের জন্য একটি ক্যাবিনেট মিটিং আয়োজন করে সাদ্দাম, যেখানে স্বাস্থ্যমন্ত্রী সাদ্দামকে প্রস্তাব দেয় আয়াতুল্লাহ খোমেনির ডিমান্ড মেনে নিয়ে পদত্যাগ করে যুদ্ধবিরতির দিকে হাঁটার জন্য। সাদ্দাম তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে অন্যদেরকেও জিজ্ঞেস করে তারাও কি স্বাস্থ্যমন্ত্রীর মতো একই পরামর্শ দিবে। কেউই মত দিল না। এরপর স্বাস্থ্যমন্ত্রীকে পাশের রুমে নিয়ে সাদ্দাম বন্দুক বের করে উপরে পাঠিয়ে দিয়ে। উত্তর ইরাকে বসবাসকারী কুর্দি বিদ্রোহীরা এই যুদ্ধে ইরানকে সাপোর্ট দিয়েছিল। সাদ্দাম হোসেনের ইরাকি বাহিনী এই অভ্যন্তরীণ থ্রেট মোকাবেলায় এক মারাত্মক পদক্ষেপ নিয়েছিল। নিজ দেশের জনগণের উপরই মাস্টার্ড গ্যাসের মতো কেমিক্যাল ওয়েপন ব্যবহার করেছিল, যার কারণে হাজার হাজার মানুষ নিহত এবং বিকলাঙ্গ হয়ে যায়। কুর্দিদের বিরুদ্ধে চলা এই অভিযান আনফাল ক্যাম্পেইন বা হালাবজা ম্যাসাকার নামে পরিচিত। দীর্ঘ প্রায় 8 বছর হয়ে গেল যুদ্ধ যখন প্রায় অমীমাংসিত, ধ্বংসযজ্ঞে উভয় পক্ষ ক্লান্ত, তখন 1988 সালের আগস্টে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিয়েছিল দেশ দুটি। যুদ্ধে ব্যর্থতা সাদ্দামকে যতটা না অবাক করেছিল তার চেয়ে বেশি অবাক হয়েছিল আরব দেশগুলোর আচরণে। সাদ্দাম ভেবেছিল সে সমস্ত আরব দেশগুলোর পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে লড়ছে, তাই মিশর অস্ত্র দিয়ে, সৌদি $25 বিলিয়ন, কুয়েত $14 বিলিয়ন এবং অন্যরা আরও বিভিন্নভাবে অস্ত্র অর্থ দিয়ে সাহায্য করেছিল ইরাককে। কিন্তু যুদ্ধ শেষ হতে না হতেই কুয়েত আর সৌদি আরব যুদ্ধকালীন সময়ে তাদের দেওয়া অর্থ ফেরত চায় সাদ্দাম হোসেনের কাছ থেকে। সাদ্দামও ঘুরে গেল, সে কোনোভাবেই টাকা ফেরত দিবে না, কারণ সে টাকা লোন হিসেবে নেয়নি, নিয়েছিল তাদের হয়ে যুদ্ধে লড়াইয়ের খরচ হিসেবে। যুদ্ধ শেষে যখন সাদ্দাম আবারও দেশ গঠনে মনোযোগ দেয় তখন তার অবলম্বন হয় তেল। কিন্তু এখানেও কুয়েত আর সংযুক্ত আরব আমিরাত তার পিঠে ছুরি মারে। দৈনিক কি পরিমাণ তেল উত্তোলন করা যাবে এবং সর্বনিম্ন কত দামে বিক্রি করা যাবে তা ছিল ওপেক থেকে নির্ধারিত। কিন্তু এ সময়ে কুয়েত এবং আরব আমিরাত ওপেকের রেগুলেশন না মেনেই অতিরিক্ত তেল উত্তোলন শুরু করে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যায়, যার ফলে সাদ্দামের পক্ষে দেশ পুনর্গঠন এবং ঋণ পরিশোধ কঠিন হয়ে যায়। সাদ্দাম এটিকে অর্থনৈতিক আগ্রাসন বলে কুয়েতকে দোষারোপ করে। 1990 সালের জুলাই মাসে সাদ্দাম কুয়েতের কাছে তেল উত্তোলন, ঋণ মওকুফ এবং অন্যান্য অর্থনৈতিক দাবি করেন। কুয়েতকে সতর্ক করেছিলেন এই বলে যে যদি কুয়েত আমাদের কথা না মানে তাহলে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় থাকবে না। এরপরও কুয়েত থেকে কোনো রেসপন্স না পেয়ে 1990 সালের 2রা আগস্ট ইরাকি সেনাবাহিনী কুয়েতে প্রবেশ করে মাত্র 14 ঘন্টায় পুরো দেশ দখল করে নেয়। এর মাধ্যমে সাদ্দাম কুয়েতের তেল ক্ষেত্রগুলো দখল করেন, ফুতুর সরকার গঠন করে কুয়েতে এবং সৌদি সীমান্তে সেনা মোতায়েন করে। এর ফলে বিশ্বের মোট তেল সরবরাহের বড় একটা অংশ সাদ্দামের কন্ট্রোলে চলে যায়, যা আমেরিকার স্বার্থকে আঘাত করেছিল। এর ফলে আমেরিকা সাদ্দামের বিরুদ্ধে চলে যায়। কুয়েত দখলের ঘটনায় জাতিসংঘ ইরাকের প্রতি নিন্দা জানায়, ইরাককে আলটিমেটাম দিয়েছিল কুয়েত থেকে সেনা প্রত্যাহারের জন্য। এদিকে যুক্তরাষ্ট্র আরব দেশগুলোকে, বিশেষ করে সৌদি আরবকে ভয় দেখাতে থাকে এখন কুয়েত আগামীতে সৌদি আরবের দিকে আগাবে সাদ্দাম, তখন তাকে থামানোর মতো কোনো উপায় থাকবে না। সৌদি সীমান্তে সাদ্দামের সেনা মোতায়েনের বিষয়টি সৌদি আরবকে সিদ্ধান্ত নিতে আরও প্রভাবিত করে। এরপর আরব দেশগুলোর সম্মিলিত সমর্থনে সৌদি আরব আমেরিকার সৈন্যদের জন্য নিজেদের ভূখণ্ড উন্মুক্ত করে। সৌদি সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছিল একজন ব্যক্তি, যে কিনা একসময় সৌদি আরব এবং আমেরিকার সবচেয়ে নির্ভরযোগ্য লোক ছিল। সে আর কেউ নয়, ওসামা বিন লাদেন। 17 জানুয়ারি 1991 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বাংলাদেশ সহ মোট 42টি দেশের সম্মিলিত বাহিনী ঝাঁপিয়ে পড়ে ইরাকের উপর, যা অপারেশন ডেজার্ট স্টর্ম নামে পরিচিত। সাদ্দাম প্রতিশোধ নেওয়ার জন্য আমেরিকার সবচেয়ে ক্লোজ মিত্র ইসরায়েলে মিসাইল হামলা শুরু করে দেয়। তার উদ্দেশ্য ছিল যাতে আরব দেশগুলোকে আমেরিকার জোট থেকে বের করে আনতে পারে। শেষ পর্যন্ত এই যুদ্ধে আমেরিকা কুয়েতকে সাদ্দামের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার করে পুরনো কুয়েতি শাসকদের কাছে ফিরিয়ে দেয়। কুয়েতকে উদ্ধার করা ছাড়াও যুক্তরাষ্ট্র আরও একটি কাজ করেছিল, ইরাকের বিমান ঘাঁটি, তেল শোধনাগার, সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। আগুন লাগিয়ে দিয়েছিল ইরাকের বহু তেল ক্ষেত্রে। তাছাড়া জাতিসংঘের নিষেধাজ্ঞায় ইরাকের তেল রপ্তানি অনেক কমে যায়, যা ইরাকের অর্থনীতিকে ধ্বংস করে দেয়। জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ আর দারিদ্রতা। 1995 থেকে 96 সালের মধ্যে প্রায় 2 লাখ থেকে 5 লাখ ইরাকি শিশু খাবার এবং ওষুধের অভাবে মারা গিয়েছিল। এ সময় সাদ্দাম হোসেনের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। তার সেকুলার রাষ্ট্র কাঠামোয় কিছু শরিয়া আইন বাস্তবায়ন করে, দেশে মদ নিষিদ্ধ করে, যদিও একসময় সে নিজেই মদ পান করত, এমনকি তার নিজের রক্ত দিয়ে কোরআন লেখারও ব্যবস্থা করে।
আমেরিকার কাছে সাদ্দাম ছিল আনপ্রেডিক্টেবল, যে কিনা আমেরিকাকে ভয় পায় না। আমেরিকার তেল কোম্পানিকে বের করে দিয়েছিল, আমেরিকার মিত্র রাষ্ট্র কুয়েতকে দখল করেছিল, আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু ইসরায়েলে মিসাইল ছুড়েছিল। সবকিছুর কারণে আমেরিকা সাদ্দামকে থ্রেট হিসেবে দেখতে শুরু করে। আর তাই আমেরিকার এবার লক্ষ্য হয়ে দাঁড়ায় সাদ্দাম হোসেনকে ইরাকের ক্ষমতা থেকে উৎখাত করা, যার অংশ হিসেবে আমেরিকার ইন্ধনে ইরাকের অভ্যন্তরে শিয়া এবং কুর্দিরা আবারও বিদ্রোহ শুরু করে। তবে সেটাও সাদ্দাম দমন করেছিল নির্মমভাবে। এখন আমেরিকার কাছে সাদ্দামকে সরানোর একটাই রাস্তা, ইরাকে সরাসরি সামরিক হস্তক্ষেপ করা। কিন্তু তার জন্য কোনো ভ্যালিড রিজন পাচ্ছিল না আমেরিকা। এরপর আমেরিকা ইরাক আক্রমণের বৈধতা তৈরির জন্য শুরু করে ব্লেম গেম। আমেরিকা হঠাৎ করেই সাদ্দাম হোসেনকে গোটা পৃথিবীর সামনে ভিলেন হিসেবে উপস্থাপন করা শুরু করে। তারা অভিযোগ করে সাদ্দাম হোসেন গোপনে অ্যাডভান্স লেভেলে কেমিক্যাল গবেষণা করে ওয়েপন অব ম্যাস ডিস্ট্রাকশন বানাচ্ছে, এমনকি সিক্রেট নিউক্লিয়ার প্রজেক্টও চালাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে জাতিসংঘ তাদের পর্যবেক্ষক দল পাঠিয়েছিল ইরাকে। এ সময় জাতিসংঘের পর্যবেক্ষক দল কিছু কেমিক্যাল ওয়েপনের সন্ধান পেয়েছিল, যেগুলো ছিল ইরাক ইরান যুদ্ধের সময় মানে 1988 সালের আগের তৈরি। কিন্তু আমেরিকার দাবি ছিল নতুন করে আরও অ্যাডভান্স ওয়েপন তৈরি করছে ইরাক, যা দিয়ে ম্যাস লেভেলে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। আমেরিকার দাবি অনুযায়ী এরকম কোনো কেমিক্যাল ওয়েপন বা ফ্যাসিলিটি পাওয়া যায়নি ইরাকে, এমনকি নিউক্লিয়ার রিসার্চের ব্যাপারেও তেমন কিছু পাওয়া যায়নি। তারপরও আমেরিকা ক্রমাগত সাদ্দামকে ব্লেম দিতে থাকে সে গোপনে ওয়েপন অব ম্যাস ডিস্ট্রাকশনের জন্য কাজ করছে। এদিকে সাদ্দাম ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে গোপনে কিছু কিছু দেশের কাছে তেল রপ্তানি করছিল। আমেরিকা দেখলো সাদ্দামকে নিষেধাজ্ঞা দিয়ে আটকানো যাচ্ছে না। সাদ্দাম আমেরিকার ডলার সিস্টেমকে বাইপাস করে আন্তর্জাতিক মনিটারি সিস্টেমটাই পাল্টে দিতে চেয়েছিল। আর এটা হলে আমেরিকা বৈশ্বিকভাবে তার প্রভাব হারিয়ে ফেলত। তাই আমেরিকা সাদ্দামকে সরিয়ে দেওয়ার জন্য আরও বড় কারণ খুঁজে পেল। কিন্তু এই কারণটা ছিল তাদের অভ্যন্তরীণ স্বার্থে। আন্তর্জাতিকভাবে তাদের ইমেজ অক্ষুণ্ণ রাখার জন্য এমন কারণ বের করতে হবে যেটাতে সাদ্দামকে অপরাধী প্রমাণ করা যায়। এর মধ্যে 2001 সালে আমেরিকার টুইন টাওয়ারে হামলা হয়, যা 9/11 নামে পরিচিত। আমেরিকার প্রেসিডেন্ট বুশ 9/11 হামলার সাথে সাদ্দামের কানেকশন বের করার জন্য উঠে পড়ে লাগে। বারবার তারা ব্লেম দিতে থাকে এই হামলার সাথে সাদ্দামও কানেক্টেড। বাস্তবতা ছিল সাদ্দাম হোসেন ওসামা বিন লাদেনকে দেখতেই পারত না। তাদের দুজনের আইডিওলজিতেও ছিল আকাশ পাতাল পার্থক্য। শেষ পর্যন্ত কোনো প্রমাণ না পেয়ে তারা আফগানিস্তানে হামলা করে বসে। কিন্তু তারপরও আমেরিকা সাদ্দামের ইস্যুটা ছেড়ে দেয়নি। আমেরিকা ক্রমাগত একের পর এক স্টেটমেন্ট এবং মিডিয়া প্রোপাগান্ডার মাধ্যমে সাদ্দাম এবং ইরাকের বিরুদ্ধে মিলিটারি অপারেশনের ভ্যালিডিটি তৈরি করে। 17 মার্চ 1903 সালে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ সাদ্দাম হোসেন এবং তার ছেলেদেরকে 48 ঘন্টার আলটিমেটাম দেয় ইরাক ছেড়ে চলে যাওয়ার জন্য। আর যদি না যায় তাহলে আমেরিকা ইরাকের উপর আক্রমণ করবে। কিন্তু সাদ্দাম যুক্তরাষ্ট্রের এই আলটিমেটাম প্রত্যাখ্যান করে। সাদ্দাম আসন্ন যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত করতে থাকে। পরে 2003 সালের 20 মার্চ ইরাকে আক্রমণ করে বসে আমেরিকা। প্রথমে সাদ্দামের বাসভবনে বোমা ফেলেছিল, কিন্তু সাদ্দাম আগেই অবস্থান পরিবর্তন করে ফেলেছিল। উন্নত অস্ত্রশস্ত্রে সজ্জিত আমেরিকান বাহিনীর সামনে ইরাকি বাহিনী প্রতিরোধ গড়ে তুলতেই পারেনি প্রথম ধাক্কায়। এরপর অতি দ্রুত আমেরিকান বাহিনী বাগদাদ দখল করে নিয়েছিল এবং সাদ্দামের শাসনামলে বিদেশে পালিয়ে যাওয়া ইরাকি রাজনীতিবিদদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন পাপেট সরকারকে ক্ষমতায় বসায় আমেরিকা। যার কারণে ইরাকি ডিফেন্স ফোর্সের যে নিয়মিত বাহিনী তারা আমেরিকার বিরুদ্ধে লড়াই ছেড়ে দেয়। শুধুমাত্র রেভলিউশনারি গার্ড শেষ পর্যন্ত লড়াই করেছিল। আমেরিকার এই অভিযানে প্রেসিডেন্ট সাদ্দাম এবং তার ছেলেরা একের পর এক জায়গা পরিবর্তন করতে থাকে। আর আমেরিকান সৈন্যরা সব দিকে খোঁজা শুরু করে, বিভিন্নভাবে ইনভেস্টিগেট করে সাদ্দাম এবং তার ছেলেদের অবস্থান খুঁজে বের করার জন্য। 21 মার্চ আমেরিকার সেনা দপ্তরে এক ইরাকি লোক আসে $30 মিলিয়ন একটা ঢিল নিয়ে। আমেরিকা এর আগেই ঘোষণা করেছিল যে সাদ্দামের ছেলেদের ধরিয়ে দিলে প্রত্যেকের জন্য $15 মিলিয়ন করে পুরস্কার। আর সেই পুরস্কারের লোভে সাদ্দামের ছেলেদের গোপন অবস্থান জানিয়ে দিয়েছিল তাদেরই বন্ধু নওয়াব আল জায়দান। মসুল শহরে এক বাড়িতে আত্মগোপনে ছিল সাদ্দামের দুই ছেলে উদয় আর কুসাই। সেখানে আমেরিকান সৈন্যদের সাথে বন্দুকযুদ্ধে শেষ পর্যন্ত দুজনেই মারা যায়। এরপরও আমেরিকান সৈন্যদের দিকে একের পর এক গুলি আসতে থাকে। সেই বাড়িতে থাকা তৃতীয় ব্যক্তিটি ছিল সাদ্দামের 14 বছর বয়সী নাতি মুস্তফা। আমেরিকান সৈন্যরা চাইলে মুস্তফাকে বন্দী করতে পারত, কিন্তু তারা তাকে বাঁচিয়ে রাখেনি। মাত্র 14 বছর বয়সী মুস্তফাও বীরের মতো লড়তে লড়তে পৃথিবীকে বিদায় জানায়। এরপর সাদ্দামকে খোঁজার জন্য একের পর এক ব্যর্থ অভিযান পরিচালনা করে আমেরিকান বাহিনী, কিন্তু কোনোভাবেই খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। শেষ পর্যন্ত ডিসেম্বর 2003 সালে সাদ্দামের সবচেয়ে কাছের লোক ইব্রাহিম ওমরকে গ্রেপ্তার করে আমেরিকান সৈন্যরা। বেরিয়ে আসে সাদ্দামের অবস্থান। 13 ডিসেম্বর 2003 সালে সাদ্দামকে ধরার জন্য আমেরিকান বাহিনী অপারেশন রেড ডন লঞ্চ করে। ইব্রাহিম ওমর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে তারা তিকরিতের নিকটবর্তী আর দাউর নামে একটি ছোট্ট এগ্রিকালচারাল টাউনের পার্ম হাউসে অভিযান পরিচালনা করে।
পুরো ফার্ম হাউস তন্ন তন্ন করে খোঁজার পরও যখন সাদ্দামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন তারা হঠাৎ করে সন্দেহজনক মাটির দ্বীপের দিকে লক্ষ্য করে। সেটা খোঁড়ার পর সেখানে ডাকনা দেওয়া একটা স্পাইডার হোল দেখা যায়। ডাকনা খুলতেই গর্ত থেকে আওয়াজ আসে, আমি সাদ্দাম হুসেন, ইরাকের প্রেসিডেন্ট, আমি তোমাদের সাথে আলোচনায় বসতে প্রস্তুত। এরপর সাদ্দামকে বন্দি করে সিক্রেট লোকেশনে রেখে নিয়মিত জিজ্ঞাসাবাদ করতে থাকে আমেরিকান অফিসাররা। এক পর্যায়ে আমেরিকান কর্তৃপক্ষ সাদ্দাম পরবর্তী ইরাকে যে পাপেট সরকার বসিয়েছিল তাদের কাছে সাদ্দামকে হস্তান্তর করে। এরপর শুরু হয় সাদ্দামের বিচার। এ সময় সাদ্দামের 5 জন উকিলকে গুলি করে হত্যা করা হয়, যাতে কেউ সাদ্দামের পক্ষে না দাঁড়ায়। আর সাদ্দাম বারবার এই আদালত এবং বিচারকে আমেরিকার সাজানো নাটক হিসেবে অভিযোগ করতে থাকে। 1982 সালে দুজেল গ্রামে ইরান সমর্থিত আক্রমণের প্রতিশোধে 148 জন শিয়া মুসলিমকে হত্যা এবং গ্রাম ধ্বংসের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয় সাদ্দামকে। এই অপরাধে 2006 সালের 5 নভেম্বর ইরাকি হাই ট্রাইব্যুনাল সাদ্দামের মৃত্যুদণ্ডের রায় দেয়, আর 30 ডিসেম্বর 2006 সালে তার ফাঁসি কার্যকর করা হয়। সাদ্দামের মৃত্যুর পর ইরাকের তেল বাজারে আবারও আমেরিকান ও ব্রিটিশ কোম্পানি প্রবেশাধিকার পায়। যদিও জনগণের প্রতিরোধের কারণে এই সেক্টরের প্রাইভেটাইজেশন আটকানো সম্ভব হয়েছিল, কিন্তু অয়েল ফিল্ডের টেকনিক্যাল সার্ভিস কন্ট্রাক্ট আমেরিকান এবং ব্রিটিশ কোম্পানিগুলোর দখলে চলে যায়, যার কারণে ইরাকের তেল উত্তোলনে ব্যারেল প্রতি $1 থেকে $2 ফি এসব কোম্পানিকে দিতে হয়। আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান অ্যালেন গ্রিনস্প্যান তো ডিরেক্ট বলেই দিয়েছিল সাদ্দাম হোসেনকে সরানো বৈশ্বিক তেল বাজারের জন্য অতি গুরুত্বপূর্ণ ছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে, সাদ্দামকে ক্ষমতা থেকে সরানোর প্রায় 2 যুগ হয়ে আসলেও এখনো পর্যন্ত তার সাথে 9/11-এর কোনো সংযোগ পাওয়া যায়নি নিউক্লিয়ার ফ্যাসিলিটির অস্তিত্ব, আর না কোনো ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশনের রিসার্চ পেপার। তাহলে প্রশ্ন উঠে, সাদ্দামকে আসলে কেন সরানো হয়েছিল? সাদ্দামের মৃত্যুদণ্ডে কারা সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিল জানেন? আমেরিকার সেই সব সৈন্যরা যারা বন্দী অবস্থায় সাদ্দামকে পাহারা দিয়েছিল। আজ এ পর্যন্তই। ভিডিওর শুরুতে যে প্রশ্নটা করা হয়েছিল সে প্রশ্নের উত্তর আপনারাই দিবেন কমেন্টে, এটাই প্রত্যাশা। সাদ্দাম হোসেনের মতোই প্রায় একই রকমভাবে উত্থান ঘটেছিল বর্তমান আরেক বিশ্ব নেতার, তার নাম ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিনও সাদ্দাম হোসেনের মতোই মোস্ট আনপ্রেডিক্টেবল ব্যক্তি, যে একের পর এক আমেরিকার সাথে আঘাত হানছে। তার সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন।